আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব অতি সম্প্রতি সরকার ফৌজদারি কার্যবিধি 1898 এর মধ্যে একটি সংশোধনী এনেছে, গুরুত্বপূর্ণ সংশোধনী 173-এর এ ধারা ইনসার্ট করে সন্নিবেশ করে। তো এই 173-এর এ ধারাটা বিচার ব্যবস্থার ক্ষেত্রে কিছু ব্যক্তির জন্য খুবই উপকারী হবে, আবার কিছু কিছু ক্ষেত্রে এটা নিজেও আবার মামলার জট সৃষ্টি করবে। আবার কেউ কেউ মনে করবেন যে এইটা করাটা ঠিক হয় নাই। তো যাই হোক, প্রথমে আমরা দেখি যে আসলে তারা কি করেছে, তারপর আমরা সেই অনুপাতে বিশ্লেষণ করার চেষ্টা করব যে তার সুবিধা এবং অসুবিধা দুটাই কি। তো সর্বপ্রথমেই যখন একটা ফৌজদারি মামলা থানায় দায়ের হয়, যেটাকে আমরা বলি যে কগনিজেবল অফেন্স, অর্থাৎ শিডিউল অনুযায়ী ফৌজদারি কার্যবিধিতে বিভিন্ন অপরাধগুলো দুইটা ক্যাটাগরিতে ভাগ করা আছে। একটা হচ্ছে আমলযোগ্য, এটা হচ্ছে আমল অযোগ্য। আমলযোগ্য মামলা যখন থানায় দায়ের হয় তখন পুলিশ সেটাকে রেকর্ড করে এফআইআর করে তার ইনভেস্টিগেশন শুরু করে, ইনভেস্টিগেশন শেষ করে একটা রিপোর্ট জমা করে, যেইটা এই 173-এর অধীনে হয়ে থাকে। তাহলে নতুনটা জানার আগে পুরাতনটা একটু আমরা নেই। তাহলে একটা কগনিজেবল বা আমলযোগ্য মামলা অথবা অন্য কোনো মামলা আদালতের নির্দেশে ইনভেস্টিগেশন করে পুলিশ 154 থেকে যদি শুরু করে 173-এর মধ্যে নানা প্রকার নিয়ম কানুনের মধ্যে করার পরে 173-এর অধীনে একটা পুলিশ রিপোর্ট দেয়। তাহলে পুলিশ কী করে? একটা পুলিশ রিপোর্ট দেয়। পুলিশের আরও অন্যান্য আইনে সেগুলোকে আমরা বিভিন্ন প্রকার ক্যাটাগরিতে ভাগ করি। যদি ওই এফআইআরের ক্ষেত্রে অপরাধের অস্তিত্ব থাকে, আসামিরা অভিযুক্ত হন, সেক্ষেত্রে আমরা বলি যে চার্জশিট সাবমিট করে যে কার বিরুদ্ধে কী অপরাধ। আর যদি ওই এফআইআরের ভিত্তিতে যেটা বলা হয়েছে বাস্তবে তার অস্তিত্ব না থাকে, অপরাধ সংঘটিত না হয়, তাহলে একটা ফাইনাল রিপোর্ট বা ক্লোজিং রিপোর্ট প্রদান করে বা চূড়ান্ত প্রতিবেদন সাবমিট করে। এটা কখন করে? তার তদন্তটা শেষ হইতে। এটা 7 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, অনেক সময় লাগতে পারে। এই জিনিসটা একটু মনে রাখতে হবে আমাদেরকে। যদিও আমাদের 167 ধারায় কিছু বিধান দেওয়া আছে যে এত দিনের মধ্যে যদি 120 দিনে সম্পন্ন করতে না পারলে জামিন দেওয়া যাবে, এরকম কিছু বলা আছে। যাই হোক, এই ইনভেস্টিগেশন পর্যায়ে আসামি গ্রেফতার হইতে পারে, রিমান্ডে থাকতে পারে, জুডিশিয়াল কাস্টাডিতে থাকতে পারে, অথবা আদালত থেকে জামিনেও থাকতে পারে। তো এটা হচ্ছে প্রচলিত ব্যবস্থা। তো এখন কি করা হয়েছে? তো এখন বলতেছে যে আমাদের ইন্টিরিম ইনভেস্টিগেশন রিপোর্ট IIR প্রতিবেদন, অন্তর্বর্তীকালীন তদন্ত রিপোর্ট, বলতেছে যে এই যে 173-এ আমরা যাই কিছু পড়লাম, এখানে যাই কিছু বলা থাকুক, আমাদেরকে এইটা অনুসরণ করতে হবে। কোনটা? জাস্ট আমরা একটু দেখার চেষ্টা করি। তো এইখানে আমাদেরকে যেটা বলতেছে যে 173-এর যেই নতুন সেকশনটা আনা হয়েছে, 3টা সাবসেকশনে বিভক্ত, সাবসেকশন 1, সাবসেকশন 2, সাবসেকশন 3। সাবসেকশন 1-এ বলতেছে যে মহানগর হইলে আমাদের যিনি পুলিশ কমিশনার সাহেব আছেন, পুলিশ কমিশনার, আর যদি এর বাইরে হয় সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা এসপি। মহানগরে সুপারিনটেন্ডেন্ট যে আমাদের পুলিশ কমিশনার, এর বাইরে হচ্ছেন এসপি সাহেব, অথবা এদের সমপর্যায়ের অন্য কোনো ব্যক্তি কি করতে পারেন? যিনি আইও আছেন, ইনভেস্টিগেশন অফিসার আছেন, তাকে তদন্তের অগ্রগতি রিপোর্ট তাদের কাছে জমা দেওয়ার জন্য নির্দেশ দিতে পারেন। মানে পুলিশে যেই ইন্সপেক্টর, যে আইও সাহেব তদন্ত করতেছেন, তার সুপিরিয়র পুলিশ কমিশনার অথবা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তার তদন্তের অগ্রগতি প্রতিবেদন তাদের কাছে জমা দেওয়ার জন্য আদেশ দিতে পারেন। জাস্ট সাবসেকশন 1 এতটুকুই বলে। সাবসেকশন 2 দুইটা কথা বলে। বলতেছে যে এখন এই জমা দেওয়ার পরে যদি পুলিশ কমিশনার অথবা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অথবা সমপর্যায়ের অন্য কোনো ব্যক্তি রিপোর্টটা দেখার পরে মনে হয় যে আসামিদের বিরুদ্ধে বা কোনো একজন আসামির বিরুদ্ধে ইনসাফিসিয়েন্ট এভিডেন্স, পর্যাপ্ত কোনো তথ্য উপাত্ত নাই, এরকম যদি হয়, তাহলে ওই আয়োগকে নির্দেশ দিতে পারে যে এই রিপোর্টটা, অন্তর্বর্তী রিপোর্টটা ম্যাজিস্ট্রেটের কাছে জমা প্রদান করার জন্য। তাহলে একটা কাজ চলে গেল। এখন ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে ওই রিপোর্ট আসার পরে ম্যাজিস্ট্রেট সাহেব যদি সন্তুষ্ট হন, যাবতীয় তথ্য উপাত্ত দেখে যদি সন্তুষ্ট হইলে উনি ওই অভিযুক্তকে বা অভিযুক্তদের সবাইকে অথবা একজনকে, যে কোনো একজনকে ডিসচার্জ বা অব্যাহতি দিতে পারেন। এখন এই আইনের ভাষায় 3টা শব্দ ব্যবহৃত হয়, একটা হচ্ছে খালাস, একটা হচ্ছে ডিসচার্জ, একটা হচ্ছে রিলিজ।
তো নর্মালি খালাসটা হয় বিচারের পরে, দ্বিতীয়বার বিচার করা যায় না। ডিসচার্জটা তদন্ত পর্যায়ে দেওয়ার কোনো অপশন কিন্তু ছিল না, কিন্তু এইটা যুক্ত করার ফলে তদন্ত পর্যায়ে এই ডিসচার্জটা দেওয়া যেতে পারে। যদিও সিআরপিসিতে পূর্বে একটা বিধান আছে, কোনো বিচারক সেটা প্রয়োগ করে না। 63-তে ওই রকম বলা আছে, কোনো গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশ অথবা ম্যাজিস্ট্রেটের নির্দেশ ছাড়া ছাড়া যাবে না, জামিনে অথবা বেইলে অথবা রিলিজ করতে হবে। সেটার অধীনে পুলিশ চাইলে, বিচারক চাইলে কিন্তু তদন্ত পর্যায়ে করতে পারত, কিন্তু স্পষ্ট বিধান না থাকার কারণে 63 প্রয়োগ করা হয় না। তো এখন এই ডিসচার্জ বা অব্যাহতি দিতে পারে। তো আপনি বলবেন যে ভাই ব্যক্তি তো জামিনেও থাকতে পারে, তো ডিসচার্জ আর জামিনের মধ্যে পার্থক্যটা কি? তো এই যে ডিসচার্জ মানে হচ্ছে যে আসলে আপনি সাধারণ ব্যক্তি, আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, এফআইআর নাই, আপনি সব কাজ করতে পারবেন, কেউ আপনাকে বলতে পারবে না আপনি অভিযুক্ত। আর জামিন যেটা, জামিন হচ্ছে সেটা সত্য সাপেক্ষে, যখন ডাক দিবে, যেই দিন ডাক দিবে সেই দিনই আপনাকে যাইতে হবে, আপনি আদালতের মুখাপেক্ষি। আর ডিসচার্জ হলে আপনি স্বাধীন নাগরিকের মতো ঘোরাফেরা করবেন, যেখানে খুশি সেখানে যাবেন, আপনাকে কেউ কিছু করতে পারবে না। এখানেও কিন্তু পার্থক্য আছে। আরেকটা কনসেপ্ট আছে রিলিজ। ফৌজদারি কার্যবিধির 249-এ বলা আছে যে যদি জিআর মামলা হয়, ম্যাজিস্ট্রেট সাহেব কোনো কিছু না করেই স্টপ করে আসামিকে রিলিজ করে দিতে পারে, যে যান পরে কথা হবে আপনার সাথে। তাহলে সাবসেকশন 1 অন্তর্বর্তী রিপোর্টটা যেই আমাদের পুলিশ কমিশনার বা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আছেন উনি আয়োর কাছ থেকে নিতে পারেন। নেওয়ার পর ওনারা যাচাই বাছাই করে যদি দেখেন যে এইখানে কোনো প্রকার কি নাই, অস্তিত্ব নাই, এবং তাহলে তারা ম্যাজিস্ট্রেটের কাছে এটা জমা দেওয়ার জন্য নির্দেশ দিবেন, আর ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হলে উনি ডিসচার্জ করবেন। সাবসেকশন 3 এসে কন্ডিশন নিয়ে বলতেছে যে যেই ব্যক্তিদেরকে বা যেই ব্যক্তিকে ডিসচার্জ করা হইল, এই ডিসচার্জ করার মানে এই না যে ওই মামলায় তাকে নিয়ে আসা যাবে না। যদি এই যে 173-এর অধীনে পরবর্তী যে রিপোর্ট সাবমিট করা হবে, ওই পরবর্তী যদি ইনভেস্টিগেশনে দেখা যায় যে ব্যক্তি অপরাধ করেছে, তথ্য উপাত্ত আছে, তাহলে তার ওই চার্জশিটে তার নাম অন্তর্ভুক্তিতে কোনো বাধা নাই। তাহলে আমরা এই অন্তর্বর্তীকালীন তদন্ত রিপোর্টের 3টা সাবসেকশন দেখলাম, সাবসেকশন 1, সাবসেকশন 2, সাবসেকশন 3। বার কাউন্সিলের জন্য কিন্তু এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যারা ভাইবা দিবেন। তাহলে সাবসেকশন 1 হচ্ছে অন্তর্বর্তী রিপোর্ট চাওয়া যাবে। সাবসেকশন 2 হচ্ছে যে যদি মনে হয় ইনসাফিসিয়েন্ট এভিডেন্স আদালতে সাবমিট করবে, আদালত সন্তুষ্ট হইলে আসামিকে ডিসচার্জ করবে, আর পরে অব্যাহতিপ্রাপ্ত আসামিকে ওই চার্জশিটে ইনক্লুড করতে কোনো বাধা নেই। এখন এইখানে যেই এখন একটা মামলার সৃষ্টি হইল যে এই আদেশে কেউ, ডিসচার্জ আদেশে কেউ সংক্ষুব্ধ হইতে পারে, যিনি ফরিয়াদি, যিনি সংবাদদাতা, উনি কি হইতে পারেন, সংক্ষুব্ধ হইতে পারেন। তো উনার প্রতিকার কি, উনি এখানে একটা রিভিশন কিন্তু দায়ের করবেন এই আদেশের বিরুদ্ধে। তার মানে নতুন মামলার উদ্ভব ঘটে গেল। এইখানে একটা উচিত ছিল যে শব্দ অ্যাড করা, যে এই ডিসচার্জের বিরুদ্ধে নো আপিল, নো রিভিশন, এই শব্দটা ইনক্লুড করে দেওয়ার ছিল। কারণ আপনি যখনই কোনো কিছু ইনক্লুড করবেন না তখনই মামলার সংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে 1 নম্বর সংশোধনী আবারই করতে হবে, এখানে একটা প্যারাযুক্ত করে দিতে হবে যে নো আপিল, এই যে ম্যাজিস্ট্রেট অর্ডারটা দিবেন ডিসচার্জ, এর বিরুদ্ধে আপিলও চলবে না, রিভিশনও চলবে না। কারণ হচ্ছে রিভিশনটা কখন চলবে, পরবর্তীতে এইখানে যদি সন্তুষ্ট না হয়, আমরা কি জানি 173-এর অধীনে নারাজি পিটিশন দেওয়া যায়, যে এই যেই রিপোর্টটা সাবমিট করলো এখানে আমি সন্তুষ্ট না। তো এইখানে এখন একটা নতুন মামলার উদ্ভব ঘটবে, আপনি কাউকে আটকাইতে পারবেন না। আপনি আইনের লেকুলার তৈরি করছেন, মামলার জ্বর বাঁধাইছেন। সুবিধা কার, যাদের টাকা পয়সা আছে। কারণ আর এটা তো আর এই যে ওসি সাহেব ওনারা তো আর আল্লাহর ফেরেস্তা না, ওনারা নিজে নিজে কাজটা করবেন না। নর্মালি হবে কি, এই যে 173-এর এর সাবসেকশন 2 এর অধীনে আদালতে একটা দরখাস্ত যাবে ম্যাজিস্ট্রেটের কাছে, বলবে যে আমার আসামির বিরুদ্ধে কোনো তথ্য উপাত্ত নাই, পুলিশকে বলেন রিপোর্টটা সাবমিট করতে। তো পুলিশ, এই ম্যাজিস্ট্রেট কি করবে, কমিশনারকে আদেশ দিবে, কমিশনার তখন এদের কাছ থেকে নিয়ে এটা সাবমিট করবে, তার পরবর্তীতে এখান থেকে ডিসচার্জটা হবে। তাহলে মামলাটা এখন অ্যাপ্লিকেশনটা আসবে 173-এর এ সাবসেকশন 2 এর অধীনে, আর এর অধীনে আমরা একটা আবার এখানে মামলার উদ্ভব দেখব। তো এইটাকে বন্ধ করতে হলে এখানে প্রোভাইডেড দ্যাট দেওয়ার দরকার ছিল, যে এই আদেশের বিরুদ্ধে কোনো আপিলও চলবে না, কোনো প্রকার রিভিশনও চলবে না, এটা একটা করার দরকার ছিল। এখন আসি যেটা, সেটা হচ্ছে যে এই 173 আর এই 173-এর এই দুটার মধ্যে পার্থক্য কি। তো নর্মালি এই দুটার মধ্যে একটাই পার্থক্য হচ্ছে 173-এর শুধুমাত্র তদন্ত চলাকালীন সময়ের জন্য,
আর তদন্ত শেষ হওয়ার পরেই 173-এর বিধানগুলো অনুষ্ঠিত হবে। এটা ছাড়া আরও নানা প্রকার সংশোধনী ছিল, সেগুলো কেন তারা ওই পরিপত্রে উল্লেখ করা নাই আমাদের নিজেরও বুঝে আসে না। তবে এইটা ছাড়াও 63-র অধীনে ম্যাজিস্ট্রেট সাহেব কিন্তু তদন্তকালীনও চাইলে কি করতে পারেন, যে কোনো আসামিকে উনি রিলিজ করে দিতে পারেন, তবে আসামি জামিন তো পেতে পারে। এখন এই বিধানটা যেহেতু বাংলাদেশে কার্যকর, এখন এই যে স্বৈরাচারী হাসিনার যে সমস্ত লেসপেন্সারের বিরুদ্ধে মামলা চলতেছে, তো এরা তো সবাই এর অধীনে পিটিশনটা দিবে, লাভটা আপনার হইল কি? তো যাই হোক, আইনটা ছিল জাস্ট আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আর যারাই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিতে চাচ্ছেন, নভেম্বর অথবা ডিসেম্বরে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, আপনাদের জন্য চলতেছে আমাদের সাতকাহন অ্যাডভোকেসি ফাউন্ডেশন বেস, যেখানে আমরা প্রতিটা জিনিসকে পুঙ্খানুপুঙ্খরূপে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন। অলরেডি ইউটিউবে আমাদের অসংখ্য ভিডিও দেওয়া আছে। আসসালামু আলাইকুম।